সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে কখন ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ আশাফুজ্জোহা রাজ 1976 সালের আগস্ট মাসে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি রাজ ডেন্টাল সেন্টারের প্রতিষ্ঠাতা হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। দর্শক যারা দেখছেন সবাইকে স্বাগত। আমরা সাধারণত দাঁতের সমস্যা না হলে কখনোই ডেন্টিস্টের কাছে যাই না। কখন আসলে ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত? এটাকে আমাদের দেশের প্রেক্ষাপটে দুইভাবে বলা যেতে পারে। একটি হচ্ছে সারা পৃথিবীর বিশেষজ্ঞ যেটা মনে করে যে কষ্ট হোক বা না হোক বছরে অন্তত দুবার ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বাট আমাদের অর্থনৈতিক বিষয় হোক বা সহজে ডেন্টাল ক্লিনিকে যে রোগীর সিরিয়ালের বিষয় আছে, এই বিষয়গুলিকে মাথায় রেখে আমরা বলতে পারি যখন একটি সাধারণ মানুষ অনুভব করবে যে তার দাঁতে একটু শিরশির করছে, ঠান্ডা পানি খেলে বা মিষ্টি খেলে শিরশির করছে, এই অবস্থায় যাওয়া উচিত। ব্রাশের সময় বা কিছু খেলে মাড়ি দিয়ে রক্ত পড়ছে, তখনও যাওয়া উচিত। একটু আয়নার সামনে যদি সপ্তাহে একবার ব্রাশ করার সময় হা করে মুখটি দেখে যে মুখের মধ্যে কোথাও কালো দাগ হচ্ছে কিনা বা দাঁতের পৃষ্ঠে কোনো অবাঞ্ছিত দাগ হচ্ছে কিনা, সেটা যে কোনো বর্ণেরই হোক না কেন, ধূসর হোক কালো হোক, কোনো বর্ণের দাগ হচ্ছে কিনা, নখ দিয়ে দাঁতের গোড়াতে একটু আঁচড় দিলে নখের মধ্যে কিছু আলাদা সাদা পদার্থ দেখা যাচ্ছে কিনা, এই ধরনের সমস্যা হলেও কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আরেকটি হচ্ছে দাঁতের নরম কলা, মানে আমরা জিভ বলি, উপরের তালুর কথা চিন্তা করি, চোয়ালের ভিতরে যে লাল অংশটি রয়েছে মাড়িতে কোথাও কোনো অস্বাভাবিকতা আছে কিনা, সেটি হচ্ছে কোনো রঙের পরিবর্তন হতে পারে, কোথাও একটু লম্বা দাগের মতো সাদা একটি প্রলেপ হতে পারে। যে কোনো অস্বাভাবিকতা হোক, সেখানে ব্যথা করুক বা না করুক, দ্রুত আসলে ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, যাতে করে শুরুতেই রোগটি বা তার ধরনটি শনাক্ত হয়, চিকিৎসা ব্যবস্থাও সহজ হয়, খরচও কম হয়। দাঁত শিরশির করা অথবা ব্রাশ করার সময় একটু কারোর ক্ষেত্রে দেখা যায় যে একটু ব্লিডিং হয়ে থাকে, এই ক্ষেত্রে আসলে এই ধরনের সমস্যাগুলো কতদিন দেখা যাওয়ার পরে অবশ্যই ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত? যেটা খুব কমন রোগ দেখা যায় আমাদের ফ্যামিলিতে, আপনার আমার সবারই, দর্শক যারা দেখছেন সবারই আছে, দাঁতের গর্ত বা ডেন্টাল ক্যারিজ। এটা শুরুতে কিন্তু একদম শুরুতে যখন উপরের এই অ্যানামেলটি ক্ষয় হয়ে যায় এই ক্যারিজ থেকে, তখন কিন্তু শিরশির করা শুরু করে, এবং তখনই আসলে ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ এই রোগটা যদি পুষিয়ে রাখা যায় বা একটু শিরশির করছে, একটু পর থেমে যাচ্ছে, যে চিকিৎসা না নেওয়া হয়, এখান থেকে আসলে দাঁত ক্ষয় হতে হতে দাঁতের ভিতরের মজ্জায় পৌঁছে গেলে তখন কিন্তু চিকিৎসা ব্যবস্থাটি একটু সময় সাপেক্ষে জটিল হয়ে যায়। তো এরকমই আসলে তাড়াতাড়ি যাওয়া উচিত। আর আপনি যেটা বলছিলেন মাড়ি দিয়ে রক্ত পড়া, মাড়ি দিয়ে রক্ত পড়ার কিন্তু দুইটি বড় কারণ। একটি হচ্ছে লোকাল কারণ, যদি ঠিকমতো দাঁত ব্রাশ না করি আমরা, দাঁত আর মাড়ির পৃষ্ঠে পাথর জমে হোক, প্লাগ জমে হোক, অবাঞ্ছিত কোনো খাবার জমে হোক, মাড়িতে প্রদাহ করলে এই রক্তটি পড়ে। আর একবার রক্ত পড়া শুরু হয়ে গেলে সাধারণত ব্রাশ করে ওই জায়গাটি কিন্তু আর পরিষ্কার করা সম্ভব হয় না, তার জন্য চিকিৎসা দরকার হয়। এই জন্য বলি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাড়িতে কোনো প্লাগ নেই, পাথর নেই, কিছু দেখাও যাচ্ছে না, তারপর মাড়িতে রক্ত পড়ছে। এমনও কিন্তু দুইটা কারণ হতে পারে। একটি হচ্ছে দাঁতের মধ্যবর্তী স্থান, দুই দাঁতের ফাঁক যেটা বলি আমরা, ওটা খালি চোখে দেখা যায় না, আয়নার সামনে দেখা যায় না, কারণ ওটা খুব ছোট্ট একটি জায়গা, ব্রাশ মানে নর্মাল ব্রাশ ওখানে পৌঁছায় না দাঁতের ফাঁকটি, ওইখানে খাবার জমে ব্লিডিং হতে পারে। অথবা যদি তার কোনো সিস্টেমিক কারণ থাকে, যেমন তার যদি রক্তের কোনো রোগ হয়ে থাকে, সেটা আমরা নাম ধরে যদি বলি, হিমোফিলিয়া থেকে শুরু করে ইভেন লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার পর্যন্ত কিন্তু এই মাড়ি দিয়ে রক্ত পড়ার একটি অন্যতম উপসর্গ। ডেঙ্গুর সময় মাড়িতে রক্ত পড়তে পারে, এটা হচ্ছে রক্তের একটি রোগ। এরপরও যাদের ক্রনিক লিভারের রোগ রয়েছে, তাদেরও কিন্তু এই মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে। তো দেখা যায় সিস্টেমিক কারণে রক্ত পড়তে পারে। তো রক্ত পড়া নিয়ে অবহেলা করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগই নেই। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে কেন রক্ত পড়ছে নিশ্চিত হয়ে চিকিৎসা করিয়ে নিতে হবে। স্যার, যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য দাঁতের যত্ন নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই সম্পর্কে যদি কিছু বলতে। হ্যাঁ, ডায়াবেটিসের সাথে দাঁতের সম্পর্কটা এতই সম্পর্কিত, আমরা আপনার সবাই জানি যে জন্য ডায়াবেটিক রোগীরা যখন কোনো ডাক্তারের কাছে যায়, তারা কিন্তু অনেক দিন ধরে 3টা ডি
খুব বেশি রকম ফলো করতে পারে। 3টে ডি হচ্ছে ডিসিপ্লিন, মানে লাইফ মেনে ঠিক মতো মেনে চলা, এক্সারসাইজ করা, ওইগুলি। এরপরে হচ্ছে ড্রাগ, মানে ওষুধ খেতে হবে তাদেরকে, আর হচ্ছে ডায়েট, মানে চিনি জাতীয় খাবার কম খেয়ে স্বাস্থ্যবান্ধব খাবার খেতে হবে। এই 3 ডির পাশাপাশি আর একটা ডি কিন্তু এখন সংযুক্ত করার চেষ্টা চলছে, সেটি হচ্ছে ডেন্টাল কেয়ার, মানে দাঁতের যত্ন। কারণ ডায়াবেটিক রোগীর দাঁতের সাথে এত নিবিড় সম্পর্ক যে দেখা যায় যাদের একটু ডায়াবেটিক আনকন্ট্রোল রয়েছে তাদের মাড়ির রোগ খুব কমন, দাঁতের শিরশির যেমনটি বলছিলেন খুব কমন, ডেন্টাল ক্যারিজও কিন্তু খুব কমন। আবার এটিও প্রমাণিত হয়েছে এখন যাদের দীর্ঘমেয়াদী মাড়ির রোগ আছে, মাড়িতে রক্ত পড়ছে, কেয়ার করছে না, এই সমস্ত ডায়াবেটিক রোগীর কিন্তু ইনসুলিনের কার্যকারিতাও কমিয়ে দিতে পারে এই মাড়ির রোগ থেকে। কতটা লিঙ্ক, কারণ মাড়ির রোগ থেকে শরীরে এমন কিছু কেমিক্যাল মেডিয়েটর বা রাসায়নিক পদার্থ শরীরে ঢুকে যায়, সেই পদার্থগুলি যে এই ইনসুলিনের কাজটি আমরা জানি যে ইনসুলিন আমরা যে খাবার খাই সেই খাবারকে আমাদের বিভিন্ন সেল বা কোষে নিয়ে যায়, এই যে ইনসুলিনের বিষয়টি ভিতরে ঢুকায়, ওই কাজটি কিন্তু বাধাগ্রস্ত করছে দীর্ঘমেয়াদী মাড়ির রোগ। এবং যে আর্টিফিশিয়াল ইনসুলিন যারা নিচ্ছে, মানে ওষুধ যারা নিচ্ছে, তাদেরও কিন্তু এই যে কাজটি কিন্তু অনেক অংশে কমিয়ে দিতে পারে দীর্ঘমেয়াদী মাড়ির রোগ। অনেক সময় কিন্তু আমরা ইগনোর করে থাকি মাড়ি থেকে রক্ত পড়া, বা আমরা বলে থাকি যে জন্মগতভাবে তার গামটা একটু দুর্বল। এই ক্ষেত্রে আসলে কি কি বিষয় মেনটেন করলে, বা আপনি যদি ব্রাশিংয়ের কথা বলেন, খাবারের বিষয়ে বলেন, ড্রাগসের কথা বলেন, কি কি বিষয় মেনে চলে আসলে এই গামটাকে সুস্থ এবং মজবুত রাখা যায়? মাড়ির রোগে যখন ব্লিডিং হয়, মানে মাড়ি দিয়ে, তখন কিন্তু খুব ব্যথা করানো, মানে ইনিশিয়াল পর্যায়ে, ওই জন্য আসলে আমরা খুব বেশি রকমের গ্রাহ্য করি না, কারণ ব্যথা তো নাই, রক্ত একটু পড়ছে আবার থেমে যাচ্ছে, থাকুক। মানে এটা কিন্তু নীরব ঘাতক বলা হয়। নীরব ঘাতক কীভাবে? সেটি হচ্ছে দাঁত তো নষ্ট করছেই, মানে মুখের স্বাস্থ্য ব্যবস্থা তো নষ্ট হচ্ছেই, এর পাশাপাশি মাড়ির রোগ থেকে উৎপন্ন পদার্থ আমাদের রক্তবাহিকায় মিশে শরীরে যে কোনো গুরুত্বপূর্ণ অর্গানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যেমন সবচেয়ে বেশি যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে হার্ট। একদম বহুত রিসার্চ প্রমাণ করেছে যে দীর্ঘমেয়াদী মাড়ির রোগ থেকে যে সমস্ত জীবাণু থাকে বা ব্যাকটেরিয়া গোত্রীয় জীবাণু থাকে, সেগুলি রক্তে মিশে আমাদের হার্টে বিভিন্ন ধরনের প্রদাহ তৈরি করছে। বিশেষ করে ব্যাকটেরিয়াল এন্ডোকার্টাইটিস খুব কমন, এই রোগটি কিন্তু হচ্ছে মাড়ির সাথে একটি সম্পর্ক থেকে, এটি জানা দরকার। তো এই মাড়ির রোগ যাতে না হয় তার জন্যে আমাদের প্রধান যে বিষয়টি মানা উচিত সেটি হচ্ছে মুখের হাইজিনটা ভালো মতো মেনটেন করা। আপনি দেখবেন আমরা যদি ভাত খাই, ভাত খাওয়ার পর যদি হাতটা সাথে সাথে না ধুয়ে ফেলি, একটু পরে ধুলে কিন্তু সাবান লাগে, অনেক কিছু লাগে, হাতের সাথে লেগে যায়। সেরকম একইভাবে দাঁতের পৃষ্ঠে যদি কোনো খাবার লেগে যায়, আমরা যদি সাথে সাথে কুলি করি বা ব্রাশ না করে ফেলি, ইভেন 24 ঘন্টায় একবারও দাঁত ব্রাশ না করি, তাহলে খাবার কিন্তু শক্ত হয়ে যাওয়া শুরু করে। তখন কিন্তু এই নর্মাল ব্রাশে আর সেগুলো যেতে চায় না। আর ওই খাবারের পরে আবার আমাদের লালা থেকে আগত অজৈব পদার্থ মিলেমিশে পাথর বা ক্যালকুলাস তৈরি করে, তখন ব্রাশে যাবেই না। তার জন্যে স্কেলিং করিয়ে নিতে হয় ক্লিনিকে এসে। এই জন্যে আমরা বলি যে প্রতিরোধের জন্যে দিনে অন্তত 2বার, টাইমটাও আমরা উল্লেখ করে দিই, সকালে নাস্তার পর, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 2 মিনিট, বেশি টাইম না, ইচ্ছা মতো ঘষাঘষি করার দরকার নাই, 2 মিনিট টাইম নিয়ে নিয়ম জেনে দাঁতের সকল পৃষ্ঠ যদি পরিষ্কার করে রাখতে পারি, তাহলে মেন যে মাড়ি দিয়ে রক্ত পড়ার কারণ সেটি কিন্তু অনেকটাই আমরা প্রতিরোধ করতে পারি। বাট সিস্টেমিক কারণ হলে সেটা ভিন্ন কথা। বাট মাড়ি দিয়ে রক্ত পড়ার মেন কারণই কিন্তু এই দাঁতের পৃষ্ঠে বা দাঁত আর মাড়ির সংযোগ স্থলে খাবার জমে, প্লাগ জমে, পাথর জমে। গবেষণা কিন্তু এখন বলছে যে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ব্রাশ আসলে করতে হয়, কিছুক্ষণ সময় পরে ব্রাশ করা উচিত। সেই সময়টুকু আসলে কতটুকু? এই সময়টা আসলে ডিপেন্ড করে এই যে আমরা যখন খাই কোনো কিছু, বিশেষ করে এক সময় অ্যাসিডিক ফুড খেয়ে ফেলি, আমরা তো জানি না যে কোনটা অ্যাসিডিক ফুড, অনেক ক্ষেত্রে জানার সুবিধাটাও নাই। বাট একটু মাথায় রাখতে পারি যে টক জাতীয় খাবারগুলো অ্যাসিডিক ফুড হয়, বিভিন্ন লেবু খাই বা অন্য যে আইসক্রিম খাচ্ছি, এরপর আসলে মানে খাবার পরে দাঁত ব্রাশের বিষয়টা যেটা বলা হচ্ছিল, যেহেতু আমরা জানি না কি খাচ্ছি, সেটা দেরি করে করা ভালো। কারণ অ্যাসিডিক খাবার যখন আমরা খাই তখন দাঁতের যে লেয়ারটি একটু দুর্বল থাকে, তখন যখন ব্রাশ করে ফেলি দেখা যায় যে দুর্বল লেয়ার ব্রাশের ঘষাই তাদের এই প্রতিরক্ষা আবরণ, যেটা আমরা এনামেল বলি, সাদা অংশটা দেখলেই দেখতে পারি হাসলে, ওইটি ক্ষয় হয়ে যেতে পারে। সেই জন্য বলি যে একটু দেরি করে ব্রাশ করার জন্য, সেটি অ্যাটলিস্ট 20 মিনিট এনাফ টাইম, 20 মিনিট পরেই সে ব্রাশ করতে পারে। কারণ 20 মিনিট পর আমরা একটু পানি খেলে বা মুখে যে লালার ফ্লো বা স্যালাইভারি ফ্লো আছে, এটা দিয়ে সেই অ্যাসিডটি নিউট্রালাইজ হয়ে যায়, ফলে তার ফলে ব্রাশ করলে দাঁতের ক্ষতি হয় না। কিন্তু এই যে ডাক্তারের কাছে আমরা যাওয়ার আগে কিন্তু আমরা অনেক সময় অনেক বিষয় চিন্তা করি যে কোন চিকিৎসকের কাছে বা কোন ডেন্টিস্টের কাছে যাব। এক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে সেই চিকিৎসকের কাছে আমাদের যাওয়া উচিত? আমরা জানি যে আমাদের বাংলাদেশের ডাক্তারদেরকে যারা নিয়ন্ত্রণ করে যেই সংস্থা বা যে ইনস্টিটিউটটি, তাকে বলা হয় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। তাদের যে আইন বা তাদের যে ল অনুযায়ী
তাদের নিবন্ধীকরণ ডাক্তার ছাড়া কেউই এই দাঁতের চিকিৎসা দিতে পারবে না। বাট দুঃখজনক হলেও সত্যি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও পর্যন্ত অনেকেই রয়েছেন যাদের বিএমডিসি বা ডাক্তারদের নিয়ন্ত্রণকারী সংস্থার কোনো রকমের কোনো রেজিস্ট্রেশন নাই, কোনো বালাই নেই, তাদের কোনো শিক্ষাগত যোগ্যতাও নাই, বাট তারা গ্রামে গঞ্জে ইভেন শহরের পর্যায়ে জেলা পর্যায়ে কিন্তু তারা সুন্দর চেম্বার খুলে, ডেন্টাল ক্লিনিকের মতো চেম্বার খুলে এই দাঁতের চিকিৎসার মতো অতি সংবেদনশীল চিকিৎসা দেওয়ার দুঃসাহস দেখিয়ে যাচ্ছে। এটা নিয়ে লম্বা সময় ধরে আমাদের ডেন্টাল সোসাইটি বলেন বা প্রচার মাধ্যমে আমরা বলছি, তারপরও কেন জানি তারা আইনের চোখে ফাঁকি দিয়েই হোক বা যে কোনোভাবেই হোক তারা এই প্র্যাকটিসটি করে যাচ্ছে। আর আমাদের দেশের এই যে অগণিত ডেন্টাল রোগী অনেক সময় না বুঝে এই সমস্ত অসাধু ব্যবসায়ের খপ্পরে পড়ে তারা অপূরণীয় একটা ক্ষতির শিকার হচ্ছে। বিশেষ করে ওরাল ক্যান্সারের বিষয়টা আমি না বললেই নয়, কারণ ওরাল ক্যান্সার কিন্তু হুট করে একদিনে পূর্ণতা পায় না। যেমন শরীরে অন্য ক্যান্সার দেখা যায় না, রক্তের ক্যান্সার বলেন বা আমাদের যে কমন যেটা ফুসফুসের ক্যান্সার, ছেলেদের ইভেন মেয়েদের কিছু বিশেষ ক্যান্সার রয়েছে, এগুলো সহজে কিন্তু প্রথমে বোঝা যায় না। বাট মুখের ক্যান্সার কিন্তু হা করলে দেখা যায় যেটা কোন দিকে টার্ন নিচ্ছে। বাট যখন কোনো রুগী দেখে যে তার মুখে একটু ক্ষত হয়েছে, সেটি সঠিক জায়গায় না যেয়ে এই যে বলছি অবৈধ চিকিৎসক তাদের কাছে চলে যায়, তারা ইনিশিয়াল পর্যায়ে না বোঝার কথাও না তাদের, কারণ এটা বুঝতে গেলে অনেক লেখাপড়ার দরকার হয়। স্যার আপনার কাছে এখন একটু জানবো যে আমরা সবাই জানি যে দাঁতের চিকিৎসা একটু ব্যয়বহুল হয়ে থাকে, একটু সংবেদনশীল হয়ে থাকে, এটা আসলে কেন? সংবেদনশীল কথাটা আগে বলি, কারণ আমাদের দেশে এখনও পর্যন্ত বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী মনে করে যে দাঁতের চিকিৎসা খুব সিম্পল একটা চিকিৎসা, কারণ তারা অনেক আগে দেখে আসছে হাটে বাজারে বিভিন্ন জায়গাতে দাঁতের চিকিৎসা করা হচ্ছে। বাট এটা কোনোভাবেই কোনো যুক্তিতেই কোনো মেডিকেল ব্যাখ্যায় এটা আসলে উচিত নয়, কারণ দাঁতের চিকিৎসাও কিন্তু একটি সার্জারি চিকিৎসার অন্তর্ভুক্ত। সিম্পল চিকিৎসা, স্কেলিং বলি আমরা, খুব কমন যেটা আমরা করে থাকি বা রোগীরাও জেনে থাকি টার্মটি যে স্কেলিং, সেটাও কিন্তু এক ধরনের শৈল চিকিৎসা, সার্জিক্যাল চিকিৎসা, কারণ এখান থেকে কিন্তু রক্তপাত হচ্ছে মাড়ির মধ্যে দিয়ে। তো দেখা যায় ছোটো চিকিৎসা থেকেও কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারে। শুরু থেকেই আমরা যদি প্রপার স্টেরাইল ইনস্ট্রুমেন্ট ইউজ না করি বা না জানা থাকে কোনভাবে আমরা যন্ত্র জীবাণুমুক্ত করবো, না জানা থাকলে এই রোগ কিন্তু ছড়াতে পারে। বিশেষ করে হেপাটাইটিস, এইডসের মতো রোগও কিন্তু ডেন্টাল ক্লিনিক থেকে ছড়ানোর একটি প্রধান উৎস, যদি সেই ক্লিনিকের ডাক্তার ভালো এই বিষয়ে না জানে। সুতরাং সংবেদনশীল। এরপর আমি স্কেলিং বললাম, তার আগে যে রোগীর হিস্ট্রি নিতে হবে, কি মেডিসিন খাচ্ছে রোগী সেগুলি জানতে হবে, রোগীর কোন অবস্থায় আছে, দীর্ঘমেয়াদী কোনো রোগ আছে কিনা, আপনি যেটা বলছিলেন ডায়াবেটিক আছে কিনা, ব্লাড প্রেশার, গ্যাস্ট্রিক আলসার, হাইপার সেন্সিটিভিটি বা অ্যালার্জি আছে কিনা, এই প্রপার বিষয়গুলো যদি না জেনে চিকিৎসা করা হয়, দেখা যায় অ্যানেস্থেসিয়া থেকে শুরু করে ছোটো একটু স্কেলিং, রুট ক্যানাল, এই ধরনের চিকিৎসা কিন্তু রোগীর অপূরণীয় ক্ষতি হতে পারে। তো সুতরাং অবশ্যই এটি একটি অতি সংবেদনশীল চিকিৎসার আওতায় পড়ে। তো সুতরাং এটাকে জেনে নিতে হবে। আর আপনি যেটা বলছেন কার কাছে যাওয়া উচিত, উচিত হচ্ছে অবশ্যই একজন। সেই সাথে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি যে একটু ব্যয়বহুল হয়ে থাকে দাঁতের চিকিৎসাগুলো, সেটা কেন? হ্যাঁ, ব্যয়বহুলের কারণেই কিন্তু আসলে রোগীরা অনেক সময় এই হাতুড়ি চিকিৎসার কাছে চলে যায় কম পয়সা চিকিৎসা পাওয়ার জন্যে। আসলে চিকিৎসা খরচ বা ব্যয়টি বাড়ে কিন্তু আমাদের নিজের ভুলের কারণে বা আমাদের অলসতার কারণে, আমাদের অবহেলার কারণে। শুরুতে যেটি বলছিলাম যে ছোটোখাটো কোনো গর্ত হোক, মাড়ি দিয়ে রক্ত পড়া হোক, মুখে আলসার হোক, যদি ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়, তবে আমি স্টুডিওতে বসে দাবি নিয়ে বলতে পারি যে খুব সহনীয় পর্যায়ের যে কোনো রোগী কিন্তু এই চিকিৎসাটি নিতে পারে, খুব বেশি খরচ নয়। মাড়ি দিয়ে রক্ত পড়লে স্কেলিং, গর্ত হলে ফিলিং, এগুলি এত বড় খরচ না। বাট আমরা কি করি, আমরা অবহেলা করি, কখন ব্যথা হবে, কখন অসহনীয় পর্যায়ে যাবে, তখন ডাক্তারের কাছে যাব। এখন এমন একটি পর্যায়ে রোগীরা আমাদের কাছে আসে, আমরা চাইলেও খুব অল্প পয়সায় তার সেই সমাধানটা করতে পারি না, কারণ ডেন্টালে ব্যবহৃত প্রায় না সবগুলি সব পদার্থই কিন্তু আমাদেরকে বাইরের দেশ থেকে এখনও ইম্পোর্ট করতে হচ্ছে, উন্নত বিশ্ব থেকে। এই জন্যই বাংলাদেশের মান কিন্তু এখন উন্নত বিশ্ব সমমানের এই ডেন্টাল চিকিৎসার মান আমরা সবসময় গর্বের সাথে বলে থাকি, কারণ সেম ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করছি। এটা আনতে যে আমদানি খরচ, আনুষঙ্গিক যে খরচ, এটা আসলে এত বেশি যে চাইলেও একটা ডাক্তার খুব কম খরচে এই ডেন্টাল চিকিৎসা দিতে পারে না। আমরা এই দাঁতের চিকিৎসা নিয়ে আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। দাঁতের সুস্থতায় আমরা কি করব বা দাঁত সুস্থ রাখতে গেলে আমরা কোন ধরনের খাবার খাবো, আমাদের দাঁতে সাধারণত কেন সমস্যা হচ্ছে, বা দাঁতে অনেকের দেখা যায় আমরা যেটা বলি যে পোকা ধরছে, এটা আসলে পোকা ধরা না, দাঁতে আপনার ক্ষয় হয়ে যাচ্ছে। এখন সেটা কেন হচ্ছে? প্রধানত আমরা যে ধরনের খাবারগুলো খাই, বিশেষ করে সবার কিন্তু
চকলেট, ক্যান্ডি, ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে আমরা চকলেট, ক্যান্ডি এই ধরনের খাবারগুলো খাওয়াতে ইউজ টু করে ফেলি। বাহিরের যে সফট ড্রিঙ্কস, জুস এগুলো বাচ্চারা খাচ্ছে এবং যার কারণে কিন্তু দাঁতের উপরে যে এনামেল রয়েছে সেটা কিন্তু ক্ষয় হচ্ছে। এই দাঁতে যখন আপনার ক্ষয় হচ্ছে, দাঁতের এনামেল ক্ষয় হচ্ছে, পরবর্তীতে এটা থেকে কিন্তু মাড়িতে ইনফেকশন হচ্ছে, ব্যথা হচ্ছে এবং একটা পর্যায়ে কিন্তু দাঁত ফেলেও দিতে হচ্ছে। তো এই জন্য কিন্তু প্রথমে যে খাবারগুলো নিষেধ আমি সেটা বলবো, কারণ আপনি যদি ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে এবং আমরা নিজেরাও যদি যে ধরনের খাবার খেলে দাঁতের ক্ষতি হয় সেগুলো অ্যাভয়েড করতে না পারি, তাহলে কিন্তু আমাদের দাঁতকে সুস্থ রাখতে পারবো না। ঘুম থেকে উঠে কিন্তু আমরা স্বাভাবিক যে হেলদি নাস্তা সেটা গ্রহণ করতে পারি, তারপরে আমরা মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি খেতে পারি। শুরুতেই ঘুম থেকে উঠে আমরা যখন মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করি সেটা কিন্তু আমাদের দাঁতের এনামেলের ক্ষয় সাধন করে। এই জন্য মিষ্টি জাতীয় খাবার একটু পরে গ্রহণ করতে হবে। চিনিটা অ্যাভয়েড করা উচিত। বাচ্চাদেরকে আমরা বলি চিনি না দিয়ে আপনি কিন্তু আখের গুড় কিংবা হলো যে মধু দিতে পারেন, চিনিটা অ্যাভয়েড করা বেটার। এবং আমাদের বড়দের কিন্তু চিনিটা যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করতে পারবো, ততই কিন্তু এটা আমাদের দাঁতের সুস্থতা ধারণ করবে। এখন আমাদের যে এই দাঁত, সেই খাবারগুলো আমরা যেগুলো বর্জন করলাম, এর পাশাপাশি আমরা কোন ধরনের খাবার গ্রহণ করব। দাঁত সুস্থ রাখতে গেলে আমাদেরকে কিন্তু ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ করতে হবে। একটা শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তার আগের থেকে কিন্তু আমরা মাকে বলি যে বাচ্চা যখন গর্ভে থাকে তখন থেকেই মায়ের কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমরা খেতে বলি, যাতে হলো মায়ের হাড় স্ট্রং হয়, মা সুস্থ থাকে, পাশাপাশি বাচ্চার দাঁত এবং হাড় স্ট্রং হয়। তাহলে আপনি বুঝতেই পারছেন যে আমাদের দাঁত সুস্থ রাখার জন্য ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা কতটুকু। প্রতিদিন আপনি আপনার খাবারে 1 মুঠ করে বাদাম রাখতে পারেন। বাদামে প্রচুর ক্যালসিয়াম থাকে এবং সহজে যেই খাবারটা আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে সেটা কিন্তু আপনার দুধ বা দই। আপনি কিন্তু প্রতিদিন 1 গ্লাস করে দুধ অবশ্যই খেতে পারেন। যাদের হলো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে তারা কিন্তু চাইলে 450 ml করেও আপনি দুধ খেতে পারেন। দুধ যদি খেতে না পারেন সেক্ষেত্রে দই খেলেও হবে। আপনি 1 কাপ বা 1.5 কাপ পর্যন্ত দই খেতে পারেন। দুধ এবং দইয়ের পাশাপাশি আপনার বাদামের কথা বললাম, এরপর আপনি যেটা খেতে পারেন আমন্ড মিল্ক আছে, কোকোনাট মিল্ক আছে, এগুলোতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। যদি সম্ভব হয় তাহলে সেগুলোও গ্রহণ করতে পারেন। এরপরে আসা যাক শাকসবজি। বাঁধাকপি, ব্রোকলি, ফুলকপি, পালং শাক এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। গাজর, টমেটোতেও ক্যালসিয়াম পাওয়া যায়। আপনি এই ধরনের সবজিগুলো নিয়মিত গ্রহণ করার চেষ্টা করুন। এই ধরনের সবজিও কিন্তু আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এবং আপনার শরীরে যতটুকু ক্যালসিয়াম দরকার সেটার কিন্তু যোগান দিবে। নিয়মিত যদি এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনি গ্রহণ করতে পারেন, পাশাপাশি ফসফরাস সমৃদ্ধ যে খাবার মানে বিচিযুক্ত যেগুলো আছে, সিমের বিচি কিংবা আপনার মটরশুঁটি, তারপরে মিষ্টি কুমড়ার বিচি, এই ধরনের বিনস জাতীয় খাবার, সিডসযুক্ত খাবার যদি গ্রহণ করেন তাহলে কিন্তু সেটা আপনার দাঁত সুস্থ রাখতে সাহায্য করবে এবং দাঁত যাতে স্ট্রং হয় সেটাতেও কিন্তু সাহায্য করবে। দাঁতের এনামেল যাতে ক্ষয় না হয় সেজন্য যে খাবারগুলো নিষেধ করলাম বা যেগুলো বর্জন করতে হবে সেগুলো যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু অনেক বয়স পর্যন্ত আপনি আপনার দাঁতকে সুস্থ রাখতে পারবেন। সার্বিকভাবে আপনার কাছে জানতে চাই যে দাঁতকে সুস্থ, সবল এবং মজবুত করার জন্য আমাদের আসলে কি কি বিষয় মেনে চলা উচিত প্রতিদিন? সবসময় আমরা একই কথা বলে থাকি, 3টা বিষয়ে ফোকাস নিতে হয়। 3টা বিষয়। প্রথমটি আমি একটু আগেই বলেছি, দাঁতের ব্রাশের ব্যাপারে নিয়ম জেনে ব্রাশের ব্যাপারে কোনো অবহেলা করা যাবে না। দ্বিতীয়টি হচ্ছে আমাদের দাঁতের ফাঁকে যদি কারোর খাবার ঢোকার প্রবণতা থাকে সেটাতে আমরা টুথপিক বা আমরা কাঠি ব্যবহার না করে বাজারজাত ডেন্টাল ফ্লস অথবা ইন্টারডেন্টাল ব্রাশ বাজারেই পাওয়া যায়, এখন গ্রাম পর্যায়ে পাওয়া যায় দেখেছি আমরা, একটু কষ্ট করে জোগাড় করে নিয়ম জেনে একটু পরিষ্কার করে রাখতে হবে। এরপরে যেটি আসছে খাদ্য অভ্যাসের পরিবর্তন। আমরা জানি মিষ্টি বা চিনি জাতীয় খাবার আমাদের পুরো দেহেরই শত্রু। এই চিনি জাতীয় খাবারকে কমিয়ে আমাদের মাশাআল্লাহ সারা বছর অনেক স্বাস্থ্যবান্ধব ফল, মূল, শাকসবজি, দেশীয় ফল পাওয়া যায়, সেগুলির প্রতি উৎসাহিত হব বেশি। তাহলে যেমন মুখের স্বাস্থ্য ভালো থাকবে, দেহের স্বাস্থ্য ভালো থাকবে। আর লাস্টলি যেটা বলে থাকি, ব্যথা হোক বা কষ্ট হোক বছরে অন্তত 2 বার, না পারলে অন্তত 1 বার একজন বৈধ ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নিতে, যাতে করে শুরুতেই দাঁতের রোগ ধরা পড়ে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেবার জন্য। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম যে কখন আসলে ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে চলুন আমরা দেখে নিই আগামী পর্বে কি থাকছে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা একটা গ্রুপ অফ সিনড্রোম, মানে অনেকগুলো হরমোন এবং মেটাবলিজম জনিত সমস্যা একসঙ্গে বহুমুখী সমস্যা সম্মিলিত একটা সমস্যা, যেটা প্রজনন বয়সে প্রায় 3 থেকে 10% মহিলাদেরই হয়ে থাকে।
এবং এটা সময়ের পরিসরে প্রজননকাল থেকে শুরু করে 15 থেকে 45 বছর সব মেয়েদেরই অনেকগুলো কমপ্লিকেশন সামনে আসে, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, তারপরে হার্ট অ্যাটাক এবং জরায়ু ক্যান্সার পর্যন্ত হতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।